শহীদ জিয়াউর রহমানের আদর্শ এটা নয়। কাজে যারা বিএনপির ভিতর থেকে এই ধরনের কথা বলেন তারা প্রকৃত অর্থে বিএনপি নন। আমি উদাত্ত আহ্বান জানাবো বিএনপির শীর্ষ নেতৃত্বকে যে আপনারা আপনাদের দলের ভিতর থেকে জিয়ার আদর্শের বাইরে যারা কথা বলেন, চিন্তা চেতনার বাইরে যারা কথা বলেন, তাদেরকে আপনারা এখনই কন্ট্রোল করুন। কারণ এই দেশের মানুষের প্রাণে, হাড়ে, মজ্জায় এবং রন্ধ্রে রন্ধ্রে রক্তরেশায় ইসলাম মিশে আছে খুবই আদর এবং যত্নের সঙ্গে। এখানে খোঁচা মেরে আপনারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সাফল্যের মুখ দেখতে পারবেন না। বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান নিয়ে বিএনপি উদ্বিগ্ন, আপনার মতামত? গোটা বিএনপির মতামত আমি মনে করি না। আমার মনে হয় যে এটা বিএনপির মধ্যেও ক্লাসিফিকেশন আছে। বিএনপির মধ্যে চিন্তা চেতনার দিক থেকে নেতৃত্বের মধ্যে, উপর লেভেলের নেতৃত্ব, মাঝারি লেভেলের নেতৃত্বের মধ্যে সবাই যে একেবারে সব বিষয়ে একমত আমার এটা মনে হয় না। তাদের আচরণ দেখে কেউ কেউ মুখ ফসকে তাদের মনের কথা বলে ফেলেন যারা বিএনপির সদস্য এবং নেতৃত্বে আছেন, কিন্তু তাদের আদর্শ নিয়ে আমরা সন্দিহান। হ্যাঁ, তো এই বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে, যতটা না এর চেয়ে বেশি সতর্ক থাকতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে। বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি বিএনপিকে বিএনপি বলে দাবি করে, তারা যদি নিজেদেরকে জিয়ার আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা দলের নেতা মনে করে, বিএনপিকে জিয়ার দল মনে করে, তাহলে ইসলামপন্থীদেরকে খোঁচা দিয়ে কথা বলা, ইসলামপন্থী বলে বলে দোষারোপ করা, মৌলবাদী বলে ইসলামপন্থীদেরকে কালার করার চেষ্টা করা, এটা তো জিয়ার আদর্শ ছিল না। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এটা নয়। কাজে যারা বিএনপির ভিতর থেকে এই ধরনের কথা বলেন তারা প্রকৃত অর্থে বিএনপি নন। এটা বিএনপিকে বুঝতে হবে, বিএনপির কেন্দ্রকে এটা বুঝতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো বিএনপির শীর্ষ নেতৃত্বকে যে আপনারা আপনাদের দলের ভিতর থেকে জিয়ার আদর্শের বাইরে যারা কথা বলেন, চিন্তা চেতনার বাইরে যারা কথা বলেন, তাদেরকে আপনারা এখনই কন্ট্রোল করুন। কারণ এই দেশের মানুষের প্রাণে, হাড়ে, মজ্জায় এবং রন্ধ্রে রন্ধ্রে রক্তরেশায় ইসলাম মিশে আছে খুবই আদর এবং যত্নের সঙ্গে। এখানে খোঁচা মেরে আপনারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সাফল্যের মুখ দেখতে পারবেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে ফিরবেন শেষ পর্যন্ত? আপনার কি মনে হয়? তার সাহসিকতা এবং কৌশল দুটোকে সমন্বয় করে তার দেশে ফিরে আসা দরকার ছিল। অনেক সময় সাহস দেখাতে গিয়ে কৌশলের বিরুদ্ধ কাজ হয়ে যায়। জি, সাহস দেখাতে গিয়ে কৌশল বিরুদ্ধ কাজ হয়ে যায়, ক্ষতি হয়ে যায়। অবশ্যই দেশের ভিতরগত অবস্থা উনি আমার চেয়ে ভালো জানেন এবং অবশ্যই রাখছেন দলের স্বার্থে, নিজের স্বার্থে। তো সেই সব তথ্য যদি খুব একটা পজিটিভ নাও হয়, তবু সেই নেগেটিভ পরিস্থিতিকে কন্ট্রোল করার মতো একটা ক্ষমতা, একটা লোকবল এবং জ্ঞান বুদ্ধির বল, কৌশল তার হাতে যদি নাই থাকে, তাহলে এত বড় একটা দলকে কন্ট্রোল করা এবং একটা দেশের প্রধানমন্ত্রীত্বের দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি তো খানিকটা পিছিয়ে পড়েন। কাজেই দেশের পরিস্থিতি যাই হোক, আরও খারাপ পরিস্থিতি হয় এবং দেখা যায় বাইরে ভালো, গোপনে গোপনে আততায়ী প্রস্তুত কাউকে হত্যা করার জন্য, এরকমও হয়। সবগুলো জেনে বুঝেও নিজের পক্ষ থেকে ব্যবস্থাগুলো গ্রহণ করে রাজনীতির জন্য জাতির কাছে ফিরে আসা তার প্রয়োজন ছিল। এবং তিনি দেশমুক্ত হওয়ার পরেও প্রায় 1 বছর হয়ে গেল আসেননি। এটা অনেক বেশি দেরি হয়ে গেছে। আরও বেশি দেরি করা মনে হয় তার উচিত হবে না। তিনি যেভাবেই হোক, যদি ঘর থেকে বেশি বের নাও হন, যদি তিনি অনলাইনে সব কাজ চালান, এরপরও বিদেশের মাটিতে না থেকে দেশের মাটিতে আসা মানেই তার অনেক দূর অগ্রসর হয়ে যাওয়া এবং তার দল উদ্বুদ্ধ হওয়া, তার নেতৃত্ব একটা কন্ট্রোলের মধ্যে চলে আসার জন্য এটা খুব প্রয়োজন। এবং এদেশে তার অনুসারী এবং ভোটাররা চাঙ্গা হওয়া, হ্যাঁ, এবং দলের ভিতরে যে মতানৈক্য এবং বিভিন্ন রকমের এটাকে বলা হয় এই কোন্দল, এগুলো মীমাংসা হওয়ার জন্য তার দেশে ফিরে আসাটাই একটা বড় ধরনের পদক্ষেপ। সেদিকে তার চিন্তা করে, কৌশল করে দেশে ফিরে আসাটাকে প্রাধান্য দিয়ে মনে হয় দেশের মাটিতে তার ফিরে আসা প্রয়োজন। পিআর পদ্ধতি কতটা প্রয়োজন এবং বিএনপি এবং জামায়াত ইসলামী যে এই যে দ্বন্দ্ব, পিআর পদ্ধতি নিয়ে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কি ঘটতে পারে? পিআর পদ্ধতিটা আসলে নেতাকে না জেনে, নেতাকে না চিনে ভোট দেওয়া, একটা আদর্শকে ভোট দেওয়া। সেই আদর্শের পক্ষে যতগুলো ভোট পড়লো সেটার এটাকে বলা হয় তুলনামূলক, এটাকে যতগুলো আসন যার প্রাপ্য
সেই আসনটা বণ্টিত হয়ে যাবে এবং সেই আসনে যোগ্য নেতৃবৃন্দকে, যোগ্য ব্যক্তিদেরকে বসানো হবে। এটা শুনতে ভালো লাগে, কিন্তু এটার কিছু নেগেটিভ দিক আছে এবং এটা সারা পৃথিবীতে যে প্রচলিত হয়ে যায়নি একযোগে, এটারও কারণ আছে। পেয়ার পদ্ধতিতে প্রথমত আমি কাকে ভোট দিচ্ছি, ব্যক্তিটাকে চিনতে পারা, জানতে পারা জনগণের মৌলিক অধিকার, এবং ইসলামও সেই অধিকার দিয়েছে। আপনি ব্যক্তিকে না চিনে আপনি মতামত দিতে পারবেন না। একটা আদর্শের উপর মতামত দিয়ে দিলেন, কিন্তু সেই আদর্শটা নেতৃত্ব কে দেবেন, মানুষটাকে, এটা কিন্তু ভোটারকে বা মতামত প্রদানকারীকে জানতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে পেয়ারটা মানে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আরেকটা হচ্ছে যে পেয়ার পদ্ধতিতে মানুষ যখন স্থানীয় কোনো ব্যক্তিকে ভোট দিলেন, হ্যাঁ, পছন্দ করে ভোট দিলেন, কিন্তু তিনি হেরে গেলেন, তখন এই ভোটটা এই দলেরই অন্য আসনের কোনো হয়তো প্রার্থীর সঙ্গে যোগ হয়ে যাবে, অথচ সেই একই দলের অপর আসনের যে ভিন্ন ব্যক্তি, তাকে এই ভোটার পছন্দ করেন না। এটা হতে পারে, এটা হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দেখাই, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। ধরেন আমার কিশোরগঞ্জ সদরে আমার বাড়ি, জি, সাপোজ আমি যদি সেখানে প্রার্থী হই, অথবা অন্য কোনো ব্যক্তি প্রার্থী হলেন একটা দলের, বিএনপি থেকে কেউ প্রার্থী হলেন, সেই প্রার্থীকে মানুষ পছন্দ করেছেন, কিশোরগঞ্জ সদরের মানুষ সেখানে ভোট দিয়েছেন, তিনি ফেল করেছেন, এই ভোটগুলো যেন নষ্ট না হয়, এই জন্য তো পেয়ার, ফেল করা ভোটগুলো নষ্ট না হয়, তখন এই ভোটগুলো যুক্ত হবে কোথায়, অন্যান্য প্রার্থীর জন্য যোগ হবে। তখন দেখা যাবে যে কিশোরগঞ্জেরই ভাটি অঞ্চলে আমাদের যে খুবই পরিচিত সবার কাছে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনি এই কিশোরগঞ্জ সদরের ভোট ওনার সঙ্গে যুক্ত হয়ে উনি এমপি নির্বাচিত হলেন, অথচ কিশোরগঞ্জ সদরের যিনি ভোটার, ইনি ফজলুর রহমান সাহেবকে পছন্দ করেন না। তা আমি ভোট দিলাম একজনকে, আমার ভোটে যাকে দিলাম উনি ফেল করলেন, এই ভোটটা আবার যুক্ত হয়ে আমার অপছন্দের লোক এক জায়গায় পাশ করে গেল, সেখানে বিএনপিরই কেউ পাশ করলো, এটা তার আনন্দের ব্যাপার হবে না, বরং ওনার অপছন্দের লোক পাশ করলো, এটা দুঃখের ব্যাপার হবে, যে পছন্দ করেন না তার জন্য দুঃখের ব্যাপার হবে। তো সেরকম একটা ব্যাপার থাকে। পিয়ার পদ্ধতিতে আমার যেটা মনে হয় যে এটা নিম্ন কক্ষে, যেটা সাধারণ কক্ষ সংসদের, সেখানে একেবারে প্রচ্ছন্ন ভোটে পাশ করে আসা উচিত। এখানে পেয়ার জরুরি না, বরং যদি উপর কক্ষ যেটাকে বলা হয় সংসদের উচ্চ কক্ষ, সেটা যদি এলাও হয়, সেটা যদি প্রতিষ্ঠা করা হয়, উচ্চ কক্ষের যারা সদস্য হবেন সেটাকে নিম্নকক্ষের যে ভোটের হার, সেই হার অনুযায়ী উচ্চকক্ষের সদস্য পদগুলি পেয়ার পদ্ধতিতে নির্ণয় করা যেতে পারে এবং এটাই ভালো হবে। আপনি কি মনে করেন কিনা যে শেখ হাসিনার বিচার হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনা যাবে কিনা? শেখ হাসিনা একজন ব্যক্তি, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, গোটা জাতির প্রধান দায়িত্ব তার কাঁধে ছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কতটা অবহেলা করেছেন, কতটা জাতিকে অবমূল্যায়ন করেছেন, কতটা জাতিকে নির্যাতিত করেছেন, সেটা আইনিভাবে প্রমাণ হবে। আইনিভাবে যদি কারো কোনো অপরাধ প্রমাণ হয় পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে অবশ্যই তিনি যেই হন তাকে বিচারের সম্মুখীন করা এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং সে যে বিচারের সম্মুখীন করা, এটা দেশের বাইরে থেকে কোনো অপরাধীকে সংগ্রহ করে এনে বিচার বাস্তবায়ন করা কতটা সম্ভব হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু অন্তত তার অপরাধগুলোকে শনাক্ত করে এবং সন্দেহমুক্তভাবে প্রমাণিত করে যে রায় তার ব্যাপারে হওয়া দরকার, সেই রায়টুকু যেন বাংলাদেশে অন্তত হয়। তারপর কখনো যদি তিনি দেশে আসেন, কখনো তাকে দেশে আনা সম্ভব হয়, বিচার বাস্তবায়িত হবে। যদি বিদেশের মাটিতে থেকেই তার জীবন শেষ হয়, তবুও দুনিয়া জানবে, তিনি জানবেন যে তিনি কত বড় আসামি, কত বড় অপরাধী, এবং কত বড় শাস্তি তার প্রাপ্য ছিল, তিনি হয়তো সেই শাস্তি থেকে পালিয়ে বেরিয়েছেন, এটাই তার শাস্তি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে
বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন, চেঞ্জ টিভি আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।